In a merry, merry month of December. Now, May. 11 এপ্রিল 1970 আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে অ্যাপোলো 13 মিশনের রকেট লঞ্চ হলো। এতে বসে আছেন 3 জন অ্যাস্ট্রোনট। তবে মজার ব্যাপার হলো যে 1 বছরও হয়নি এই দিনটির পর যেদিন নীল আর্মস্ট্রং প্রথমবার চাঁদে পা রেখেছিলেন। আর এটা ছিল নাসার চাঁদে মানুষ পাঠানোর 3য় মিশন। আগের 2 মিশনের সফলতা দেখে এই রকেটে বসে থাকা অ্যাস্ট্রোনটরা নিজেদের মিশন এবং স্বপ্ন নিয়ে অনেক আত্মবিশ্বাসী ছিলেন। তাদের স্বপ্ন ছিল চাঁদে পা রাখা, কিন্তু সে সময় তারা জানতেন না যে তাদের স্বপ্ন কখনো বাস্তব হবে না। যখন তাদের স্পেসক্রাফট পৃথিবী থেকে প্রায় 3,30,000 কিলোমিটার দূরে ছিল, হঠাৎ করে তারা একটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পেল। ফলে পুরো স্পেসক্রাফট কেঁপে উঠল। 80 সেকেন্ডের মধ্যে 10টি অ্যালার্ম এবং গজনীয় সাউন্ড বাজতে শুরু করল। জানা যায় তাদের একটি অক্সিজেন ট্যাঙ্ক পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং দ্বিতীয় অক্সিজেন ট্যাঙ্কে বাতাস দ্রুত কমে যাচ্ছে। পৃথিবীতে বসে থাকা মিশন কন্ট্রোল বিশ্বাসই করতে পারছিল না। তাদের মনে হচ্ছিল যে যন্ত্রপাতিগুলো হয়তো খারাপ হয়ে গেছে, কিন্তু স্পেসক্রাফটে বসে থাকা অ্যাস্ট্রোনটরা তাদের দেখে জানান যে তারা জানালার মাধ্যমে দেখছেন যে বাতাস লিক হয়ে যাচ্ছে। অন্যদিকে তারা দেখতে পান যে এই বিস্ফোরণের কারণে স্পেসক্রাফট তার পথ থেকে এতটা দূরে সরে গেছে যে প্রতি সেকেন্ডে তারা পৃথিবী থেকে আরও বেশি দূরে চলে যাচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে অ্যাপোলো 13তে বসে থাকা এই অ্যাস্ট্রোনটরা পৃথিবী থেকে এতটা দূরে চলে গিয়েছিলেন যে তারা একটি নতুন রেকর্ড স্থাপন করেন। আজ পর্যন্ত কোনো মানুষ পৃথিবী থেকে এতটা দূরে যাননি যতটা এই 3 অ্যাস্ট্রোনটরা অ্যাপোলো 13 মিশনের সময় গিয়েছিলেন। চাঁদে ল্যান্ড করা তো দূরের কথা, এখন প্রশ্ন হলো তারা কি জীবিত পৃথিবীতে ফিরে আসতে পারবেন? এটা ছিল অ্যাপোলো 13 এর হৃদয় বিদারক ঘটনার উত্থান। Carbon dioxide levels in the lunar module are rising. The main heat shield was not designed to operate in free space for extended periods of time. The crew were beginning to suffer. It was a dire state. It was a real emergency situation. 1961 সালে আমেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডি বিশ্ববাসীর সামনে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা মহাকাশ যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত মানুষকে চাঁদে পৌঁছে দেবে। এই প্রতিশ্রুতি পুরোপুরি ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে দেখানো উচিত। সেই সময় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি রেস চলছিল, একটি মহাকাশ রেস, যেখানে টেকনোলজির দিক থেকে কে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতা চলছিল। 1969 সালে অ্যাপোলো 11 এবং অ্যাপোলো 12 দুটি মিশন সফল হয়। অ্যাস্ট্রোনটরা শুধু চাঁদে পা রাখেনি, বরং নিরাপদে পৃথিবীতে ফিরেও আসতে সক্ষম হয়েছিলেন। কেনেডি তার প্রতিশ্রুতি রক্ষা করলেন। এর একটি পার্শ্ব প্রতিক্রিয়া ছিল এরপর পরের মানুষের আগ্রহ এবং সরকারের আগ্রহ মহাকাশের অর্থ খরচ করার বিষয়ে দ্রুত কমে যায়। এটা একেবারে পরিষ্কার যে মানুষ প্রথমবার চাঁদে পা রেখেছিল। এটার জন্য তারা অনেক উত্তেজিত ছিল, তবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবার মানুষের আগ্রহ এতটা তীব্র ছিল না। এই কারণেই আমেরিকান সরকার নাসার বাজেট কমিয়ে দেয় এবং অনেক ভবিষ্যৎ মিশন যা আগামী বছরের জন্য পরিকল্পনা করা হয়েছিল, যেমন অ্যাপোলো 20, সেগুলো বাতিল করা হয়। আমেরিকান সরকারকে নাসার প্রমাণ করতে হতো যে মহাকাশে অর্থ খরচ করা এখনও মূল্যবান। অ্যাপোলো 13 এর স্পেসক্রাফটের ডিজাইন ছিল আগের স্পেস মিশনগুলোর মতোই। মূলত 4টি উপাদান ছিল: কমান্ড মডিউল, সার্ভিস মডিউল, লুনার মডিউল এবং লঞ্চ এসকেপ সিস্টেম। এই স্পেসক্রাফটকে একটি স্যাটার্ন ভি রকেটে রেখে লঞ্চ করা হয়েছিল। 3 জন অ্যাস্ট্রোনট কমান্ড মডিউলে বসেছিলেন, যা স্পেসক্রাফটের প্রধান অংশ, কিন্তু এটি একটি খুব ছোট অংশ। কমান্ড মডিউল শুধু একটি কনসেপ্ট ছিল, যা মাত্র 11 ফুট লম্বা এবং যার 13 ফুট বেস ছিল। সব যন্ত্রপাতি, প্যানেল, নেভিগেশন গিয়ার, রেডিও, লাইফ সাপোর্ট সিস্টেম এবং ছোট ছোট ইঞ্জিন সবই এই কমান্ড মডিউলের ভেতরে ছিল। দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল সার্ভিস মডিউল, যার মধ্যে অধিকাংশ অক্সিজেন ছিল অ্যাস্ট্রোনটদের জন্য। এতে ছোট ছোট ইঞ্জিনও ছিল এবং ফুয়েল সেলও ছিল বিদ্যুৎ উৎপাদন করার জন্য। কমান্ড এবং সার্ভিস মডিউলকে সাধারণত একসাথে যোগ করে কমান্ড এবং সার্ভিস মডিউল বা সিএসএম বলা হয়। পুরো মিশনের সময় এরা একসাথে যুক্ত থাকে যতক্ষণ না অ্যাস্ট্রোনটরা পৃথিবীতে ফিরে আসছে এবং পৃথিবীতে পুনঃপ্রবেশের সময় তারা একে অপর থেকে আলাদা হয়। তৃতীয় অংশ ছিল লুনার মডিউল, যার কাজ আসলে চাঁদে অবতরণ করা, এবং যখন চাঁদের কাজ শেষ হয়ে যাবে তখন এটি ফিরে এসে সিএসএম মডিউলের সাথে সংযুক্ত হবে। চতুর্থ অংশ ছিল লঞ্চ এসকেপ সিস্টেম বা এলইএস, যা মিশনের জন্য তেমন গুরুত্বপূর্ণ ছিল না। এর কাজ ছিল শুধু লঞ্চের সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে অ্যাস্ট্রোনটদের নিরাপদে রক্ষা করা। যদি রকেট লঞ্চের সময় কোনো দুর্ঘটনা ঘটে, আগুন লাগে, তবে এটি অ্যাস্ট্রোনটদের নিরাপদে ইজেক্ট করে এবং সেই স্থান থেকে দূরে নিয়ে যায়। কিন্তু যদি লঞ্চের সময় সবকিছু সঠিকভাবে চলে তবে এই এলইএসের আর কোনো প্রয়োজন হয় না এবং এটি ইজেক্ট করে ফেলে দেওয়া হয়। 11 এপ্রিল 1970 অ্যাপোলো 13 এর লঞ্চ এই দিন নিরাপদে এবং সফলভাবে সম্পন্ন হয়। তাই এই এলইএস সিস্টেমের আর কোনো প্রয়োজন হয় না। এই স্পেসক্রাফটে বসেছিলেন 3 জন অ্যাস্ট্রোনট।
কমান্ডার জিম লবেল, দ্বিতীয় লুনার মডিউলে পাইলট ফ্রেড হেজ এবং তৃতীয় কমান্ড মডিউলে পাইলট জ্যাক সুইগার্ড। বিচিত্রভাবে আসল পরিকল্পনা অনুযায়ী এই 3 জনের মধ্যে কেউই এই মিশনের জন্য নির্বাচিত হননি। আসলে 3 জন আলাদা আলাদা অ্যাস্ট্রোনট ছিলেন যারা এই মিশনের জন্য নির্বাচিত হয়েছিলেন। নাসা অনুভব করল যে জনগণের মহাকাশ অনুসন্ধানের আগ্রহ কত দ্রুত কমে গেছে। তবে মিশনের কথা বলতে গেলে এই স্পেসক্রাফটটি খুব সুন্দরভাবে তার লক্ষ্যের দিকে উঠছিল। চাঁদের ফ্রা মৌরু ক্রেটারে পৌঁছাতে 3 দিন সময় লাগবে তাদের। চাঁদে একটি বড় গর্ত আছে, একটি ক্রেটার যেখানে বিশ্বাস করা হয় যে অনেক তথ্য রয়েছে, শুধু চাঁদ সম্পর্কে নয় বরং পৃথিবী সম্পর্কেও। সেখানে প্রথম 2 দিন সবচেয়ে বড় সমস্যা আসে যখন অ্যাস্ট্রোনট জ্যাক সুইগার্ড বুঝতে পারেন যে তিনি তার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে ভুলে গেছেন। পৃথিবীতে থাকা মিশন কন্ট্রোলকে তিনি প্রশ্ন করেন তাকে কি এক্সটেনশন দেওয়া যাবে কিনা। সেখানে হাসতে হাসতে তাকে উত্তর দিয়েছিল 7 দিনের এক্সটেনশন। এই কথোপকথন থেকে বোঝা যায় যে সবকিছু সঠিকভাবেই চলছিল। প্রথম 2 দিনের মিশনে কোনো সমস্যা হয়নি। মিশনের 46 ঘন্টা 43 মিনিট পর ক্যাপসুল কমিউনিকেটরের ডিউটিতে যারা ছিলেন তারা বলেন যে স্পেসক্রাফট খুব ভালো অবস্থায় রয়েছে এবং আমরা এখানে বসে বসে বিরক্ত হচ্ছি। জিনিসগুলো এত স্নিগ্ধভাবে চলছিল যে মানুষ বিরক্ত হয়ে পড়েছিল। মিশনের 3য় দিন 13 এপ্রিল ক্রুকে জানানো হয় যে তাদের লুনার মডিউলে কিছু টেস্ট করতে হবে এবং তার পাশাপাশি তাদের একটি টেলিভিশন ব্রডকাস্ট করতে হবে যেখানে তারা ক্যামেরার মাধ্যমে কমান্ড মডিউল এবং সার্ভিস মডিউলের ইন্টেরিয়রগুলো বিশ্বের কাছে দেখাবেন। তখন দর্শকদের আগ্রহ এতটাই কম ছিল যে কোনো টেলিভিশন নেটওয়ার্ক সে সময় এই ব্রডকাস্টটি দেখায়নি। কমান্ডার লবেলের স্ত্রী এই ব্রডকাস্ট দেখার জন্য মিশন কন্ট্রোলের ভিআইপি রুমে গিয়েছিলেন। এই টিভি ব্রডকাস্ট শেষ হওয়ার প্রায় 6.5 মিনিট পরে পৃথিবীতে বসে থাকা ফ্লাইট কন্ট্রোলাররা অ্যাস্ট্রোনট সুইগার্ডকে বলেন যে তাকে অক্সিজেন স্তরে একবার যাচাই করতে হবে। এতে কিছু অস্বাভাবিক ছিল না, এটি শুধু একটি রুটিন চেক ছিল সার্ভিস মডিউলে থাকা অক্সিজেন ট্যাঙ্কের। হঠাৎ করে একটি বড় বিস্ফোরণ ঘটে। এরপর অ্যালার্ম এবং ওয়ার্নিং লাইটস বাজতে শুরু করে। যেমন আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, স্পেসক্রাফটে বসে থাকা অ্যাস্ট্রোনটরা একটি বড় ধাক্কা অনুভব করেন। কমান্ডার লবেল মিশন কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জানান অক্সিজেনের একটি ট্যাঙ্ক পুরোপুরি শেষ হয়ে গেছে এবং অন্য ট্যাঙ্কের অক্সিজেন দ্রুত কমে যাচ্ছে। পৃথিবীতে বসে থাকা মিশন কন্ট্রোল প্রথমে ভাবল যে হয়তো যন্ত্রপাতিগুলো ভুল দেখাচ্ছে, কিন্তু এটি সত্যি ছিল। সবার জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল যদি এই অ্যাস্ট্রোনটদের জীবন বাঁচাতে হয়। যেসব টিভি চ্যানেল এই মিশনকে বিরক্তিকর বলে খবরের মধ্যে দেখাচ্ছিল না, এখন হঠাৎ করে এই সংবাদ হেডলাইন হয়ে ওঠে। এই স্পেসক্রাফটে মজুতকৃত অক্সিজেন ট্যাঙ্কগুলি গোলাকার আকৃতির ছিল, যার মাধ্যমে অক্সিজেনকে তরল আকারে সংরক্ষণ করা হতো। তাদের কেন্দ্রে একটি হিটার লাগানো ছিল যা এই তরল অক্সিজেনকে গ্যাসে রূপান্তরিত করত এবং অ্যাপোলো 13 এর সার্ভিস মডিউলে এমন 2টি ট্যাঙ্ক ছিল অক্সিজেনের। এটি 2 নম্বর ট্যাঙ্ক ছিল। মূলত অ্যাপোলো 10 ইনস্টল করা হয়েছিল, কিন্তু সেখান থেকে মডিফিকেশনের জন্য সরিয়ে নেওয়া হয়েছিল। এর সঙ্গে একটি ছোট দুর্ঘটনাও ঘটেছিল। ভুল করে এটি মেরামতের সময় নিচে পড়ে গিয়েছিল এবং ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর ভিতরের যে একটি টিউব ছিল তা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ইন্সপেকশনের সময় কেউ সেটি লক্ষ্য করেনি। এটি পরীক্ষার সময় মানুষ লক্ষ্য করেছিল যে এই ট্যাঙ্ক পুরোপুরি খালি হয় না। বাকি অক্সিজেনটি পুরোপুরি শেষ করতে এখানে হিটার ব্যবহার করা হতো যাতে সেটি সম্পূর্ণভাবে বয়েল অফ হয়ে যায়। পরে জানা যায় ভিতরের যে থার্মোমিটার ছিল তা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখাতে পারত। কিন্তু এই ট্যাঙ্কের ভিতরে যখন অক্সিজেন গরম করার জন্য হিটার ব্যবহার করা হতো তখন তাপমাত্রা 538 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেত। এই চরম তাপমাত্রা কেউ লক্ষ্য করেনি, কারণ থার্মোমিটারে কখনো এটি দেখায়নি। এই চরম তাপমাত্রার কারণে এই ট্যাঙ্কের ভিতরে থাকা যে ইলেকট্রিক্যাল তারগুলো ছিল তাদের ইনসুলেশন ক্ষতিগ্রস্ত হয়েছিল। মিশন শুরু হওয়ার আগে নাসার ম্যানেজার এবং ইঞ্জিনিয়াররা এই ট্যাঙ্কের পরীক্ষা নিরীক্ষা করে এটি অনুমোদন করেছিলেন, কিন্তু তারা ভিতরের ক্ষতিগ্রস্ত অংশটি দেখতে পারেননি। এই কারণেই অ্যাপোলো 13 মিশনের সময় যখন রুটিন চেক করা হচ্ছিল এই 3য় ট্যাঙ্কের, এবং সেই ইলেকট্রিক্যাল তারগুলির কারণে একটি স্পার্ক সৃষ্টি হয়ে বিস্ফোরিত হয়েছিল। এটি ছিল এক রকমের সৌভাগ্য যে এই ট্যাঙ্কটি স্পেসক্রাফটের বাইরের দিকে লাগানো ছিল। যদি এটি স্পেসক্রাফটের ভিতরে হতো এবং সেখানে বিস্ফোরিত হতো তাহলে সাথে সাথে এই অ্যাস্ট্রোনটরা মারা যেতেন। কিন্তু যেহেতু এটি বাইরে ছিল, বিস্ফোরণটি বাইরের দিকে হয়েছিল এবং সার্ভিস মডিউলে শুধু 13 ফুটের একটি প্যানেল ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর বাইরে কি আরও ক্ষতি হয়েছিল স্পেসক্রাফটে? অ্যাস্ট্রোনটরা খুব চুপচাপ ছিলেন। এখন সবাইকে একটি খুব বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল। পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হবে। পৃথিবীতে দ্রুত ফিরে আসার জন্য স্পেসক্রাফটটিকে উল্টো ঘুরিয়ে দেওয়া হতো, কিন্তু এটি করতে হলে সার্ভিস মডিউলের মূল ইঞ্জিন চালাতে হতো।
মূল ইঞ্জিন যেখানে ছিল সেটি ছিল সেই জায়গার খুব কাছাকাছি যেখানে সিএসএম মডিউলে বিস্ফোরণ হয়েছিল। কেউ জানতো না যে ইঞ্জিনে ক্ষতি হয়েছে কিনা। আর অন্য রাস্তা ছিল চাঁদে গিয়ে চাঁদের চারপাশে ঘুরে পৃথিবীতে ফিরে আসার। এতে সার্ভিস মডিউলের ইঞ্জিন চালানোর প্রয়োজন পড়তো না, কিন্তু এতে ঝুঁকি ছিল যে পৃথিবীতে ফিরে আসতে 4 থেকে 5 দিন সময় লাগবে। অ্যাস্ট্রোনটদের কাছে কি এত অক্সিজেন এবং পানি অবশিষ্ট ছিল? নাসার ফ্লাইট ডিরেক্টর এখানে দ্বিতীয় বিকল্পটি বেছে নেন। অ্যাস্ট্রোনটদের বলা হয় যে সিএসএম মডিউল শাটডাউন করা হোক এবং ফিরে আসার সময় তারা লুনার মডিউলকে একটি লাইফ বোট হিসেবে ব্যবহার করা হোক। এই সিদ্ধান্তটি বেশ নিরাপদ অপশন ছিল, কিন্তু তাতে বেশ কিছু সমস্যাও ছিল। লুনার মডিউলটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল সেখানে 2 জন অ্যাস্ট্রোনট 20 ঘন্টার জন্য বসতে পারবে। কারণ যেমন আমি আপনাকে বলেছিলাম, তার মূল উদ্দেশ্য ছিল চাঁদে ল্যান্ড করা এবং সিএসএম মডিউলের সাথে আবার সংযুক্ত হওয়া। কিন্তু এখন এখানে আশা করা হচ্ছিল যে এই 3 জন মানুষ লুনার মডিউলের মধ্যে 4 থেকে 5 দিন বসে থাকবে। লুনার মডিউলের ইঞ্জিনগুলো এইভাবে ডিজাইন করা হয়নি যাতে সেগুলো বারবার চালু করা যায়। সুতরাং এটি অনেক দিন থেকেই একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ ছিল। তাদের সরবরাহ এবং শক্তি বাঁচিয়ে রাখতে অ্যাস্ট্রোনটদের বলা হয়েছিল যে তারা স্পেসক্রাফটের সমস্ত নন এজেন্সিয়াল সিস্টেমগুলো শাটডাউন করে ফেল। এর মধ্যে যা হিটার্স রয়েছে তাও। বিদ্যুৎ বাঁচানো খুবই গুরুত্বপূর্ণ এখানে। এই পরিকল্পনা অনুযায়ী অ্যাস্ট্রোনট লুনার মডিউলে বসে যান এবং প্রথমবার লুনার মডিউলের ইঞ্জিন চালু করে। যখন ইঞ্জিনটি চালু করা হয় তখন সেটিকে বার্ন বলা হয়। এই বার্নের সাহায্যে তারা চাঁদের অপর দিকে চলে যান। এরা পৃথিবীর প্রথম মানুষ যারা পৃথিবী থেকে এত দূরে পৌঁছান এবং এই রেকর্ড আজ পর্যন্ত অবিন্যস্ত রয়েছে। তাদের সবচেয়ে দূরের পয়েন্টে তারা পৃথিবী থেকে 4 লক্ষ কিলোমিটার দূরে ছিলেন। এখন যদি তারা এই পথে চলতে থাকে তবে তারা পৃথিবীতে পৌঁছে যাবে, কিন্তু এই সময়ের মার্জিন অনেক ঝুঁকিপূর্ণ ছিল। যদি তারা এত সময় পর পৃথিবীতে পৌঁছতো তবে যেসব খাবার, পানি ও অক্সিজেন ছিল অ্যাস্ট্রোনটদের জন্য তা কেবল 1 ঘন্টার জন্যই বাঁচত। গ্রাউন্ডে থাকা নাসার দল মনে করেছিল এই মার্জিনটা খুবই কম। সুতরাং অ্যাস্ট্রোনটদের বলা হয়েছিল লুনার মডিউলের এই ইঞ্জিনটি দ্বিতীয়বার বার্ন করতে। পরবর্তী মিশন কন্ট্রোলে থাকা ইঞ্জিনিয়াররা অনেক হিসাব বিকাশ করেছিলেন এটা জানার জন্য যে লুনার মডিউলের ইঞ্জিন দ্বিতীয় বার্ন পরিচালনা করতে পারবে কিনা। এই হিসাব নিকাশগুলো সঠিক প্রমাণিত হয় যখন দ্বিতীয় বার্ন করা হয়, যার সাহায্যে 153 ঘন্টার ফ্লাইট টাইম যখন 143 ঘন্টায় এসে দাঁড়ায়, 11 ঘন্টার মার্জিন অফ সার্ভাইভাল। এর আগে যে অ্যাস্ট্রোনটরা আরাম করে বসে থাকতে পারত তখন আরেকটি বড় সমস্যা সামনে আসে, কার্বন ডাই অক্সাইডের উচ্চ ঘনত্ব। এই স্পেসশিপগুলোতে অক্সিজেন ট্যাঙ্ক থাকার পাশাপাশি কার্বন ডাই অক্সাইড সরানোর জন্য লিথিয়াম হাইড্রোক্সাইড এবং কনসিস্টার্স থাকে। যখন অ্যাস্ট্রোনটরা ভিতরে অক্সিজেনের শ্বাস নেয় তখন কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। সেই কার্বন ডাই অক্সাইড যদি সরানো না হয় তবে কার্বন ডাই অক্সাইডের খুব বেশি পরিমাণ হয়ে যাবে, যা সমস্যার কারণ হতে পারে। তাহলে লিথিয়াম হাইড্রোক্সাইডের ক্যানিস্টার ব্যবহার করা হয় যাতে কার্বন ডাই অক্সাইডের সাথে প্রতিক্রিয়া করে এবং লিথিয়াম কার্বনেট তৈরি হয়। কিন্তু সমস্যা ছিল লুনার মডিউলের যে ক্যানিস্টার রাখা হয়েছিল লিথিয়াম হাইড্রোক্সাইডের, তা শুধুমাত্র 2 জনের জন্য তৈরি হয়েছিল 2 দিন বাঁচার জন্য। কিন্তু এখানে 3 জন ছিল যারা 4 দিন বাঁচতে চাচ্ছিলেন। ভালো বিষয় ছিল যে কমান্ড মডিউলেও কিছু ক্যানিস্টার রাখা হয়েছিল, কিন্তু তাদের ফিল্টার ছিল স্কোয়ার আকৃতির আর লুনার মডিউলের ফিল্টার ছিল সার্কুলার আকৃতির। এই সমস্যাটি সমাধান করার জন্য গ্রাউন্ডে থাকা বিশেষজ্ঞদের কাছে 24 ঘন্টার সময় ছিল। অ্যাস্ট্রোনটরা স্পেসক্রাফট থেকে যোগাযোগ করে তাদের কাছে জানাচ্ছিলেন তাদের আশেপাশে কি কি জিনিস রয়েছে: প্লাস্টিক ব্যাগস, কার্বন বোর্ড, কিছু স্যুট এবং হোসেস, কিছু ডাক্ট টেপ। এমন কিছু তৈরি করা যেত যার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেতে পারে। কয়েক ঘন্টার মধ্যে পরীক্ষার পর তারা একটি কন্ট্রাপশন তৈরি করে যা দিয়ে এই সমস্যা সমাধান করা সম্ভব হয়। ধাপে ধাপে নির্দেশনা দেওয়ার পর একটি নতুন ডিভাইস তৈরি করা হয় যা দিয়ে কার্বন ডাই অক্সাইডের স্তর নিচে নামানো যায়। অ্যাস্ট্রোনটদের নির্দেশনা দেওয়া হয় যে দিনে একজন 200 ml এর বেশি পানি পান না করতে, কারণ যদি তারা বেশি পানি পান করে তবে তাদের মূত্রত্যাগ করার প্রয়োজন পড়বে এবং এই অবস্থায় তাদের ইউরিনের পরিমাণ স্পেসক্রাফটের দিকে পরিবর্তন করতে পারে। এই 3 জন অ্যাস্ট্রোনট মোট 14 কেজি ওজন কমিয়ে ফেলেন। অ্যাস্ট্রোনট হাইসের একটি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনও হয়ে যায়। 4 দিন পর যখন অ্যাপোলো 13 এর স্পেসক্রাফট পৃথিবীর দিকে ফিরে আসে, অ্যাস্ট্রোনট বুঝতে পারেন যে তাদের আরেকটি বার্ন করার প্রয়োজন পড়বে। তাদের হিসাবে তারা ল্যান্ডারে থাকা কুলিং ব্যাপারকে গুনায় নেননি। এর কারণে পুরো স্পেসক্রাফট পথভ্রষ্ট হয়ে যাচ্ছিল। কমান্ডার লোবেল লুনার মডিউলের আরেকটি বার্ন করেন, যার ফলে স্পেসক্রাফট আবার ট্র্যাকে ফিরে আসে। থ্যাঙ্কফুলি এই স্পেসক্রাফটের তৃতীয় বার্নটিও সহ্য করতে পারে, যদিও লুনার মডিউলটি শুধুমাত্র বার্ন করার জন্য ডিজাইন করা হয়েছিল। পুরো পৃথিবী তখন মন দিয়ে নিউজ চ্যানেল দেখছিল এবং অ্যাস্ট্রোনটদের পৃথিবীতে ফিরে আসার অপেক্ষায় ছিল।
অ্যাস্ট্রোনটসদের পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব সবাই একসাথে বসে টিভিতে এটি করতে দেখছিল। তখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল, যখন এই ভাঙা স্পেসক্রাফট পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করবে, যে হিট ইম্প্যাক্ট দেখা যাবে, এই স্পেসক্রাফট কি সেটা সহ্য করতে পারবে? অ্যাস্ট্রোনটসরা কি ভিতরে বসে এই জিনিসের জন্য প্রস্তুত ছিল? অ্যাস্ট্রোনটদের লুনার মডিউল থেকে ফিরে কমান্ড মডিউলে যেতে হয়েছিল, কারণ শুধুমাত্র কমান্ড মডিউলই পৃথিবীর অ্যাটমসফিয়ারে রি-এন্ট্রির জন্য তৈরি করা হয়েছিল। যখন একটি কমান্ড মডিউল পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করে, তখন এটি কমিউনিকেশন ব্ল্যাকআউট হয়ে যায়। এটি স্বাভাবিক ব্যাপার ছিল, কারণ বাতাসের আয়নাইজেশনের যে রেডিও ওয়েভস রয়েছে তা ব্লক হয়ে যায় এবং কমিউনিকেশন হতে পারে না। গ্রাউন্ডে থাকা নাসার কর্মী এবং স্পেসক্রাফটের মধ্যে যোগাযোগ ছিল। সাধারণত এই কমিউনিকেশন ব্ল্যাকআউট 2 থেকে 3 মিনিটের জন্য হয়ে থাকে। আশা করা হচ্ছিল এই কমিউনিকেশন ব্ল্যাকআউট সর্বোচ্চ 3 মিনিটের জন্য হবে। 3 মিনিট পুরো হয়ে যায়, কিন্তু কোনো উত্তর অন্য দিক থেকে শোনা যায় না। 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 60 সেকেন্ড, 4 মিনিট পরও স্পেসক্রাফটের দিক থেকে কোনো কমিউনিকেশন ফিরে আসে। অ্যাস্ট্রোনটসরা কি বেঁচে আছে না মৃত? 4 মিনিট 27 সেকেন্ড পর অবশেষে অন্য দিক থেকে কমিউনিকেশন আসে। টেলিভিশনে যারা দেখছিলেন তাদের প্রাণ ফিরে আসে। 3 জন অ্যাস্ট্রোনটসই বেঁচে গেছেন। কমান্ড মডিউলের প্যারাশুট ডিপ্লয় হয় এবং এটি প্যাসিফিক ওশেনে ধীরে ধীরে গিয়ে পড়ে। এই 3 জন অ্যাস্ট্রোনট খুশি মনে বাড়ি ফিরে আসে। যদিও এই মিশন ব্যর্থ হয়েছিল এবং এই 3 জনের কেউই চাঁদে পদার্পণ করেনি, কিন্তু তারপরেও অ্যাপোলো 13-এর এই মিশন ইতিহাসের পাতায় জায়গা করে নেয়। অ্যাপোলো 13-এর এই ঐতিহাসিক রেস্কিউ মিশন এবং অ্যাস্ট্রোনটসদের সাহসিকতাকে তুলে ধরতে অনেক বই লেখা হয়, যেখানে এই ঘটনাটি পরবর্তী সময়ে তদন্তের পর নাসার দ্বারা অনেক সেফটি মেজার গ্রহণ করা হয়, যাতে ভবিষ্যতে আসা মিশনে এমন কোনো দুর্ঘটনা না ঘটে। অ্যাপোলো 13-এর পর অ্যাপোলো 14, অ্যাপোলো 15, অ্যাপোলো 16 এবং অ্যাপোলো 17 সব মিশন সফল হয়। 7 ডিসেম্বর 1972 অ্যাপোলো 17 নাসার অ্যাপোলো প্রোগ্রামের শেষ মিশন হয়। এতে বসে থাকা অ্যাস্ট্রোনটসরা চাঁদের পৃষ্ঠে 3 দিন কাটান এবং এটি আজ পর্যন্ত মানুষের চাঁদে যাওয়ার একমাত্র ইতিহাস।